পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। স্কুল টিচার কতদিন আছে এই প্রফেশনে? ম্যাম মাত্র 4 মাস। 4 মাস? তার আগে কি করতে? তার আগে আমি পড়াশোনা করতাম, চাকরির চেষ্টাই করছিলাম। অনেক অভাবের মধ্যে দিয়ে বড় হয়েছে। হ্যাঁ, অনেক অভাবের মধ্যে দিয়ে বড় হয়েছি। মা বাবা ছোট পূর্ববঙ্গ থেকে এদেশে আসেন একেবারে শূন্য হাতে। বাবা এদেশে এসে ওই নারকেল সুপারির কাজ করতেন। নারকেল সুপারি মানে বুঝলাম না। নারকেল সুপারিটা বাবা গাছ থেকে পাড়তেন, পেরে বিক্রি করতেন। সেভাবে আমাদের দিন চলতো খুব কষ্টের মধ্যে। তাই সেই কষ্টের মধ্যেই ভাই আর আমি ধীরে ধীরে বড় হয়ে উঠি। ঠিকঠাক খাওয়া জুটতো না, ঠিকঠাক টিউশন মাস্টার হতো না। আমরা ছোটবেলা মায়ের কাছেই আমাদের প্রাথমিক শিক্ষা। ওই অভাবের সংসারে ভাইয়ের পড়াশোনাটা বেশি দূর এগোয়নি। তো আমি পড়াশোনাটা করেছি। যখন উচ্চ মাধ্যমিক পাশ করলাম, কলেজে ভর্তি হলাম, বাংলা অনার্স নিয়ে ভর্তি হলাম, তখন বুঝলাম পড়াশোনাটা করতে হবে। তারপরে আমি যখন কলেজ কমপ্লিট করলাম, কমপ্লিট করার পরে কল্যাণী ইউনিভার্সিটিতে আমি বাংলার বিষয়ে এমএ করার জন্য ভর্তি হলাম। এবার এমএ করতে করতে আমি ইউনিভার্সিটিতে গিয়ে আমি একটা অন্যরকম পরিবেশ পেলাম। একটা ছোট গণ্ডির মধ্যে ছিলাম। ইউনিভার্সিটি থেকে আমার চিন্তা ভাবনা একটু বাড়তে শুরু করলো যে না, আমিও কিছু করতে পারবো, আমাকেও কিছু করতে হবে। এমএটা কমপ্লিট করলাম, বিএড ভর্তি হব। একটা কলেজে খোঁজে যাচ্ছি, বিএড কলেজ। তো আমি যখন কলেজটার খুব কাছে পৌঁছই, আমার কাছে ফোন আসে, দেখি বাবা কাঁদছে। বলছে যে মানে কাঁদছে, সেই বাবা বলছে যে আমি হাসপাতালে। তো বাবা গাছ থেকে পড়ে গেছে, নারকেল গাছ থেকে পড়ে গেছে, পা ভেঙে গেছে, কোমর ভেঙে গেছে। আমি সেই কলেজটা আর যেতে পারলাম না। আমি ওখান থেকে ফিরে চলে এলাম বাড়িতে। বাবা ওই যে বিছানায় পড়লেন। তারপরে কি হবে, বিএড তো আমাকে ভর্তি হতে হবে। আমি সেলাইয়ের কাজ করতাম, টিউশন করতাম, এই করে করে আমি বিএডের টাকাটা কোনো ক্রমে জোগাড় করি। তো বাবা যে ওই শয্যাশায়ী হলেন, এরপরে যখন আরেকটু এগোলো, আমার বিএড 1 বছর কমপ্লিট হলো, তখন বাবার হার্ট ব্লক ধরা পড়লো। এবার আর কি করবো, ব্যাঙ্গালোরে বললো 4.5 লাখ টাকা লাগবে অপারেশনে। ওদিকে আমি বিএড করছি, আমি সেলাই করি, ভাই একটু কাজ করে, আর টিউশন, এই দিয়ে আমাদের চলছিল। তারপরে সে কি করব, বাবাকে ওইভাবে রেখে দিতে হলো, কিছু করার নেই। চিকিৎসা করাতে পারলে না? চিকিৎসা করাতে পারলাম না। ও বাবা সবসময় একটাই কথা বলতো যে আমি যদি মরে যাই তোর চাকরিটার জন্য দেখে যাই, এই কথাটা সবসময় বলতেন। তো বিএডটা কমপ্লিট করার পরে তখন মাথায় বেশি চাপ হয়ে গেল যে বিএড কমপ্লিট করেছি, চাকরি কবে পাবো, চাকরিটা পেতে হবে। তারপরে এবার একদিন কি হয়েছে, ফেসবুক স্ক্রল করতে করতে দেখি কি একটা সরকার পোষিত একটা মঠের স্কুলে বাংলা বিষয়ে একটি ভ্যাকেন্সি রয়েছে। অ্যাপ্লাই করলাম। আর যে ম্যাম এই টাইমটা আমি নেট কোয়ালিফাই করেছি, আমি সেট কোয়ালিফাই করেছি, আমি পিএইচডি করার কথা ভাবছিলাম। তো সেই সময়তে ওই চাকরির বিজ্ঞাপনটা দেখে আমি ফর্মটা ফিল আপ করি। সেকেন্ডকে 21 নাম্বার পিছনে ফেলে আমি পরীক্ষাটা ফার্স্ট হই এবং ইন্টারভিউর আগেই আমার চাকরিটা আমি নিশ্চিত করি। তো তারপরে ইন্টারভিউ হয়, আমার চাকরির পোস্টিং ছিল পুরুলিয়ায়। তো আমি এখন চাকরিটা পেয়ে এটা আমার কাছে ভীষণ শান্তির ম্যাম, যে বাবা আমার চাকরিটা দেখলেন, বাবা ভীষণ খুশি, বাড়ির সবাই ভীষণ খুশি। তো বাবার চিকিৎসা হচ্ছে, হ্যাঁ, এটাই আমার কাছে ভীষণ একটা মানে মানসিক শান্তি যে আমি বাবার চিকিৎসাটা করাতে পারছি। শিক্ষার বড় প্রয়োজন সীমা, জীবনে শিক্ষা। জীবনে কিছু করতে গেলে শিক্ষার দরকার। আমি কিন্তু আমার পড়াশোনাটাকে কখনো নষ্ট হতে দিইনি। আমি ওই জায়গাটায় একদম স্থির ছিলাম যে আমাকে অভাবটা কাটিয়ে উঠতে গেলে আমাকে চাকরিটা পেতে হবে। অনেক কষ্ট করে আজকে তুমি এই জায়গাটা এসে পৌঁছেছো এবং সবথেকে ভালো কথা বাবার চিকিৎসা করাতে পারবে। হ্যাঁ, এবং পড়াশোনা কমপ্লিট করেছো, ভালো চাকরি পেয়েছো, বাবাকে সুস্থ করে তুলবে, ভালো করে থাকবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। বাচ্চাদের যে নানা রকম খেলনা হয়, সেই খেলনা আমাদের ঘরে বসে তৈরি হয়। হ্যাঁ, ফুল ফিটিংস করতে হবে আমাদের। গাড়ি আছে, বোট আছে, ছোট বাইক আছে, অনেক রকম নানা মানে ধরনের, গরু আছে। এই কাজ করে মেয়েকে একা মানুষ করেছো? শুধু এই কাজটা করে না দিদি, আমি আরেকটা মশা মারা যে ধূপ হয়, সেই ধূপ বিজনেস করি। বিভিন্ন রকম কাজ করে আমি মেয়েকে একা হাতে মানুষ করছি, যেহেতু হাজবেন্ড নেই। মানে হাজবেন্ড গত 3 বছর হলো মারা গেছেন সুসাইড করে। তুমি একদম পুরো একাই? হ্যাঁ, আমি আর মেয়েকে মানুষ করতে হচ্ছে একা হাতেই। রেখে গেছে শুধু বলতে গেলে বাড়িটাও নয়, জায়গাটা। তারপরে আমি ওনার নামেই একটা এলআইসি করেছিলাম, সেই সূত্রে আমি কিছু পাই। আচ্ছা, টাকা কিছু পেয়ে আমি মেয়ের নামে ফিক্সড করে দিই। ওই টাকা আমার সংসারে আমি লাগানি, যেহেতু মেয়ে আছে, আমার শাশুড়ি আছে। শাশুড়ির জায়গাটা সেই ওপরে আমি ভালো করে আবার বাড়ি করি। তো শাশুড়ি আমাদের সাথে থাকে না, যেহেতু আমার হাজব্যান্ড মারাকালীন আমাকে দোষারোপ করেছিলেন আমার শাশুড়ি। তো কিন্তু আমি সেই মুহূর্তে প্রেজেন্ট ছিলাম না, আমি আমার বাপের বাড়িতে ছিলাম।
কিন্তু আমার দোষ পড়েছিল আমার ঘরে যে তুমি তোমার জন্য আমার ছেলে মারা গেছে। কিন্তু তার আগের যে 10 বছরের যে ঘটনাগুলো আমার শাশুড়ি কিন্তু একবারও কি হয়েছিল? হঠাৎ আমার 10 বছর তো মা বাবা বিয়ে দিয়েছিল, দেখে শুনেই বিয়ে দিয়েছিল। খুব ড্রিঙ্ক করতো, খুব মারধর করতো, হ্যাঁ কাজ করতো, খুব ভালো কাজ করতো, কিন্তু সংসারে টাকা দিত না। কি করতো, বাইরে উড়িয়ে দিয়ে চলে আসতো, কিন্তু খুব ভালো কাজ করতো। তারপরে কি হলো, আমি দেখলাম এরকম চেষ্টা করেছি, অনেক রকম কাজ করেছি, চেষ্টা করেছি, সংসারে হাল ধরার চেষ্টা করেছি, কিন্তু একটা কি আমি প্রচণ্ড পরিশ্রম করতে পারি, আমি জানি যে আমি একটু খাটবো, আমি ঠিক চালিয়ে নেবো। আমি ওকে যত বোঝাতে চাইছিলাম কিন্তু ও বোঝাচ্ছিল না, উল্টে আরও বদমাইশি করতে লাগলো, কেন খুব মারধর। একদিন আমি দুপুরবেলায় ও আমাকে খুব মারধর করলো, আমি মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম। মেয়েকে নিয়ে বেরিয়ে যেতে তারপরে আমাকে ফোন করতো, ফোন করে আমাকে উল্টো পাল্টা গালাগালি দিত। আমি জানি আমার কাছে একটা ভরসা ছিল দিদি, যে ও হয়তো আমাকে নিতে আসবে, কিন্তু ও আমাকে কোনো দিনের জন্য নিতেও আসেনি। বাট আমার কথা বাদ দিক, আমার মেয়েটাকেও খুব ভালোবাসতো, আর আমার মেয়ে ওর বাবার অন্তর প্রাণ ছিল। তো আমি বললাম যে নিতে আসবে, একদিন চলে যাব, ঠিক হয়ে যাবে। হঠাৎ একদিন ফোন এলো আমার কাছে, পুলিশে ফোন করেছিল, থানা থেকেই বাড়িতে পুলিশ এসেছিলো, পুলিশে ফোন করলো যে আপনার হাজব্যান্ড মারা গেছেন, না আপনি কি মাধবী বলছেন? আমি যে হ্যাঁ। বলছে আপনাকে এক্ষুনি আসতে হবে, আপনার হাজব্যান্ড সুসাইড করেছে। এটা কত বছর আগের ঘটনা? 3 বছর আগে। আমার স্বামী মারা যাওয়ার 15 দিন পর লকডাউন পড়ে দিদি, বুঝতে পারছেন আমি কি ঝড়ের মধ্যে গেছি। সেই সময় কোনো কাজ নেই? না, কোনো কাজ নেই দিদি। আমি টাকা পয়সাও নেই? না, কাজ নেই। তাহলে সেই সময়টা খুব কষ্ট গেছে মাধবী? প্রচন্ড কষ্ট দিদি গেছে। কি অবস্থা মাধবী? সন্তানকে ভালো করে মানুষ করতে পারছো, আর নিজে এখন রোজগার করছো? না, হ্যাঁ রোজগার তো দিদি করছি, একটাই দুঃখ দিদি, মেয়েটাকে আমি মানুষ করতে পারবো না মনে হয়। কেন, ওর বাবা ভালো ছিল না, আমার মেয়েটাও সেই অবাধ্য। এত কষ্ট করে যখন আমি মেয়েকে মানুষ করছি, সেই মেয়ে আমাকে মুখে মুখে তর্ক করে, উল্টো পাল্টা কথা বলে, ওর মুখের কষ্টগুলো আমার এইখানটা খুব কষ্ট দেয়। তোমাকে মা হিসেবে শেখাতে হবে। কেন তুমি অবাধ্য মায়ের? কি নাম তোমার? সুপ্রিয়া সাহা। কেন মায়ের কথা শোনো না সুপ্রিয়া? মা এত কষ্ট করে তোমাকে মানুষ করছেন, বাবা চলে গেছে, দিন রাত কাজ করছে, শুধু তুমি যাতে ভালো করে মানুষ হও, তুমি যাতে ভালো মেয়ে হও, তুমি বড় হয়ে মায়ের পাশে দাঁড়াবে, নিজে পড়াশোনা করে বড় হবে, তবে তো মায়ের আনন্দ হবে। সেখানে তুমি মার সঙ্গে খারাপ ব্যবহার করছো, মার কথা শুনছো না, অবাধ্য হচ্ছ, এটা কি ঠিক? তাহলে কেন করছো? তুমি ভালো স্কুলে পড়ো, মা এত কষ্ট করে তোমায় স্কুলে পড়াচ্ছে, যারা স্কুলে পড়ে তারা কখন এরকম ধরনের ব্যবহার করে? মাই তো আছে তোমার, আর তো তোমার কেউ নেই। তোমার জন্য মাই সব, মায়ের জন্য তুমিই সব। তাহলে একে অপরের পাশে থাকতে হবে না? মাকে ভালো করে দেখে রাখতে হবে, মার তো কেউ নেই তুমি ছাড়া। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রিঙ্কু নমস্কার। নমস্কার দাদা। ইনি কে? ইনি আমার হাজবেন্ড। নমস্কার দাদা। কি নাম? দীপ কুমার দে। দীপ কুমার দে। রিঙ্কু কতদিনের বিয়ে হয়েছে তোমার? 7 বছর কমপ্লিট হলো। তোমার ছোটবেলায় বাড়িতে কিরম কেটেছে, মানে কি করতেন বাবা? আমার বাবার মানে ছোট জামা কাপড়ের বিজনেস ছিল, রেডিমেড যেগুলো ব্লাউজ, বাচ্চাদের জামা, এগুলো বাবা বিক্রি করতো। তো খুব কম পুঁজির বিজনেস ছিল, তো বাবার ওরকম বিজনেসটা অত ভালো চলছিল না। আর আমার মা ICDS এর হেল্পারের চাকরি করে, তো আমার বাবা আর পাশে মা সব সময় থেকেছে। আর আমি আর আমার দাদা ছিলাম, আমরা 2 ভাই বোন পড়াশোনায় ছোট থেকে খুবই ভালো ছিলাম। আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি, ততদিন বাড়িতে কোনো কারেন্ট ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা ছিল না। আমার দাদা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তখন আমরা হ্যারিকেনটাও পাইনি, ছোট লণ্ঠন কুপি, ওতেই আমরা, তবু আমরা ফার্স্ট ডিভিশন মার্ক পেয়েছি। তারপর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, দাদা বাংলায় অনার্স করেছিল, আমিও বাংলায় অনার্স পেয়ে যেতাম। তারপর কি হলো, অনেক দূরে কলেজটা, আমি একা যাতায়াত করতে পারতাম না। দাদা এখন ভালো আছে? হ্যাঁ ভালো আছে, কিন্তু এই লাইনটাও এখন ছেড়ে দিয়ে ও ব্যাংকের ইন্স্যুরেন্সে কাজ করছে এখন। দীপ প্রপোজ করলো, তারপরে তুমি কি ভাবতো? তো আমাকে বলছিল যে আমাকে বিয়ে এরকম বাইরে চাপ দিচ্ছে, তা বিয়ে করলে, কিন্তু সেরকম কিছু আমি তখন করতাম না। তারপরে ওকে তখন মানে আমি নিয়ে পালিয়ে এসে করেছিলাম। কি করতে তখন? ও তখন ওর মুদিখানা হোলসেল দোকানে খাতা লেখালেখির কাজ করতো, তখন ও মাইনে পেতো 4,500 টাকা। এখন বাড়িতে দিতে হতো 3-3,500 বা 4,000 টাকা এক মাসে দিয়েই দিতে হতো, 500 টাকা হাতে থাকতো। আমার যখন প্রেগনেন্সি 4 মাস চলছে, ওর তখন হঠাৎ খুব কাশি হলো, কিছুতেই কমে না, ও রাত্রে ঘুমোতে পারছে না, বাইরে এসে বসে আছে। তারপর একদিনকে আমি বলছি যাই দেখি, এক্সরে ডাক্তারবাবু লেখে কেনা, দিয়ে এক্সরে লেখানোর জন্য নিয়ে গেলাম, তখন এক্সরে দিল, এক্সরেতে ধরা পড়লো ওর বুকে জল জমেছে।
তখন আমার মা বাবারা সব সময় সাপোর্ট করেছে যে আমরা আছি, তোদের কোনো চিন্তা নেই, তুই এখানে চলে আয়, যত বেবি হবার খরচা সব কিছু আমরা করবো। মশলার গল্পে আসবো, কি করে শুরু হলো রিঙ্কু? হ্যাঁ, দিয়ে ও শরীর খারাপটা কাটিয়ে উঠলো। সেই সময় আমি দেখছিলাম দোকানে এইসব মালগুলো দেখছিলাম, কাজু কিশমিশ, গরম মশলা সব বোর্ডের মধ্যে করে তখন বাড়িতে এসে একে বললাম যে এই মশলাগুলো যদি আমরা করি বাড়িতে তাহলে কেমন হয়। তখন ও বললো হ্যাঁ করো তাহলে। আমি তো দোকানে রং করছি, আমি তো সময় দিতে হবে, তাহলে আমি বাড়িতে মাল কেটে দিয়ে যাবো, তুমি তাহলে করো। আমি সেইভাবে মালগুলো মানে এমনি এই কাগজগুলো মানে সব ছোটো ছোটো করে যে সাদা কাগজ, হলুদ কালার সব কালারিং কাগজগুলো কেটে আমি প্লাস্টিক ভরে তারপরে দোকানে মানে কাজে যেতাম। ও তখন টাইম পেয়ে মানে মাঝখানের বাড়ির কাজে ফাঁকে ফাঁকে ওগুলো করে রাখতো। তারপর রাত্রির বেলা যখন আমি আসতাম তখন দুজন মিলে রাত্রি 12টা 1টা আসতাম, এসে মালগুলো করতাম। তারপর কলকাতায় ওখানে গেলাম, তো রাজাকাটার ওখানে গরম মশলার জন্য আমরা দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দুজন মিলে কিনে আনতাম, এই লঞ্চে করে যেতাম। এরা 4টের পর 4:50 ওরকম টাইম একটা ছিল, আসতাম, তখন ওই মাল কিনে নিয়ে আসতাম। কি কি মশলা হয়? কিন্তু কাজু কিশমিশ, গরম মশলা, তারপরে শুধু এলাচ যেটা হয়, তারপর লবঙ্গ, গোলমরিচ, জিরে, পাঁচফোড়ন, তারপর কালো সর্ষে, সাদা সর্ষে, তারপরে জোয়ান মশলা, ভাজা জোয়ান যেটা হয় লেবু মেশানো, বিট লবণ দিয়ে ওই ভাজা মশলা। 3 দিন 4 দিন করে ঘুরে ঘুরে নেন না দাদা এরম বলে তখন বলছি না আমরা তো এই দামেই অন্য মাল পেয়ে যাচ্ছি, তাহলে আগে যার কাছে নিই তোমাদের কাছে নতুন করে কেন নেব, যদি দাম কম হতো তাহলেও নিতাম। আমার নিয়ে দেখুন না একবার কীরকম হয়। তারপর থেকে একটা দোকানে এরকম করে স্টার্ট হয়েছে। এখন শ্রীরামপুর, তারপর সিঙ্গুর মার্কেট, শেওড়াফুলি বাজার, কলকাতা রাজাকাটাতেও কতবার কতবার মাল দিয়েছি আমরা। বাহ 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 বাহ, ভীষণ সুন্দর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ঈশান তো রাগ করবেই, নিজের চোখের সামনে নিজের মেয়ে উচ্ছন্নে যাচ্ছে সেটা দেখে ওর কি মন খারাপ হবে না, রাগ হবে না? আরে ঈশান কত ভালো স্টুডেন্ট, কত মন দিয়ে কষ্ট করে পড়াশুনো করেছে, ডাক্তারি তো আর এমনি এমনি পাশ করেনি, এত বড় নামকরা ডাক্তার কি আর মুখ দেখে হয়েছে? ছেলেটা কত কষ্টই না করে, সারা দিন কত পরিশ্রম করে, কাজ করে। আর গৌরী, ও তো বাড়িতেই থাকে, মেয়ের দায়িত্ব, মেয়ের লেখাপড়া যাতে ঠিকভাবে হয় সেই দায়িত্ব তো গৌরীরই নেওয়ার কথা। কিন্তু না 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 না, আমার ভুল হয়ে গেছে। গৌরী তো সাধারণ নয়, ও তো রাজনীতিবিদ, ওর ব্যাপারই আলাদা। ওর কি আর সময় আছে নাকি মেয়েকে দেখা? আরে বাবা, বাইরে বাইরে ঘুরবে, জনসাধারণের সেবা করবে, তবেই না ওর দুটো ছবি তুলবে সবাই, তবেই না খবরের কাগজে ওকে নিয়ে কিছু লেখা বেরোবে। মেয়ের খেয়াল রাখলে, মেয়েকে পড়াশোনা করালে থোড়িই না এসব হবে। ছি 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 ছি, এত স্বার্থপর তুমি গৌরী, হ্যাঁ? আর সত্যি কথা, বাচ্চার লেখাপড়ার দিকে যদি মায়ের খেয়াল না থাকে তাহলে বাচ্চা পড়বে কেন? ও তো শিশু, তার আর তো কোনো দোষ নেই। আচ্ছা ঠিক আছে অনেক হয়েছে, এখন একটু চুপ করুন। এখন পুজো আচ্ছার দিনে বাচ্চাটাকে এইভাবে বকাবকি করলে এগুলো নয় পুজোর পরে দেখা যাবে। তুমি চুপ করো মাধুরী, এখন সবাই আছে, এই সময় এই কথাটা বলা দরকার। ঈশানের মেয়ে মানে আমাদের বংশের মেয়ে, কোথায় আমাদের বংশের নাম উজ্জ্বল করবে তা না। আরে ওকে এই বয়স থেকে ঠিকঠাক শাসন না করলে ও তো ভবিষ্যৎ তো পুরো অন্ধকার। শোনো গৌরী, তুমি অস্বীকার করলেও এটাই সত্যি যে তুমি খুব খারাপ মা। মা হওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই। বাহ, চমৎকার। গৌরী ভালো মা না খারাপ মা, যোগ্য না অযোগ্য মা, এইসব নিয়ে কথা বলার অধিকার কি আপনার নিজের আছে শৈলমা? বলুন না, আছে? ময়না ঘটক এরকম কথা কেন বলছে? কেন শৈলমার অন্য মায়ের ভালো মন্দ বিচার করার অধিকার থাকবে না? তার মানে কি আমি এতদিন ধরে যা যা ভাবছিলাম সব ঠিক? ময়না কোথায় গেল? ওকে তো অনেকক্ষণ দেখছি না। কাকাই তার মায়ের কাছে গেছে। ময়না ফিরে এসেছে? সে তো অনেকক্ষণ, এসেই তো হনন করে শৈলমার ঘরে চলে গেল।
শপথ গ্রহণের পর কোথায় ভ্যানিশ হয়ে গেলে? কোথায় ছিলে তুমি? ছাদে। জলজান্ত সব মিথ্যে কথা বলে গেল। কি আমাদের পরিবারের তো সবার নাম লেখা, শৈলমায়ের নামটা গোল করে লেখা কেন? ছি কাকাই, মায়ের সাথে ওভাবে কথা বলতে আছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। এই তারা, এভাবে বসে আছিস কেন? নিচে চল। না, যাব না, তোমরা যাও। কেন যাবি না? আমার মন ভালো নয়। সত্যি তো, আমি খুব খারাপ নম্বর পেয়েছি। বাবাই তো রাগ করে ভুল কিছু বলেনি। আমার জন্য বাবাই মাকে বকা দিয়েছে, তাই আমার আর কিচ্ছু ভালো লাগছে না। কি ব্যাপার? কি হয়েছে তার? আর ও নিচে যাবে না? ও পরীক্ষাতে খারাপ নম্বর পেয়েছে বলে তাই ওর বাবা ওকে বকেছে। কোনো চিন্তা নেই, আমি আছি তো। ম্যাজিক করে আমি সব ঠিক করে দেবো। কেমন? সবার সব মন খারাপ ঠিক হয়ে যাবে। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। দেখ, সত্যি বলতে আমি সবার মুখে হাসি দেখতে চাই, তারার, গৌরীর, সবার। কিন্তু তার জন্য কি করতে হবে? সবার আগে নিচে যেতে হবে। আর নিচে গিয়ে আগে আমরা খেলবো কি প্রথমে গানের লড়াই, ঠিক আছে? তারপরে ঢিঙ্কিরিকিরি 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 ঢিঙ্ক, ওখানে গিয়ে আমরা ধুনুচি নাচ নাচবো। কিন্তু বাবাই যে বলেছিল আমি কম নম্বর পেয়েছি বলে আমাকে স্কুল থেকে তাড়িয়ে দেবে। আমিও ছোটবেলায় স্কুলে একবার 100-তে 5 পেয়েছিলাম। তাই? সত্যি? হ্যাঁ সত্যি, মিথ্যে বলবো কেন? সেইবার 5ই পেয়েছিলাম। তারপর আর কি? এইটার জন্য আমার মাথায় কি আকাশ ভেঙে পড়েছে? হ্যাঁ দেখ, আমি যেমন আছি তুই দেখতে পাচ্ছিস দিব্যি। কি বলতো তারা, ছোটবেলায় না আমাদের নিজেদের দায়িত্বে অনেক কিছু থাকে না। তার জন্য নিজের জীবনটা নিজের মতো করে সাজিয়ে নিতে হয়, গুছিয়ে নিতে হয়। আমি এমন ধুনুচি বানিয়ে দেবো কারোর ধুনুচি নিয়ে নাচতে অসুবিধা হবে না। তুমি নাচবে চুকু মামা? আমি এসবে ধরে থাকবো না। যদি আগুন লেগে হাত পুড়ে যায়? সেই তুমি আর এসবের মধ্যে থাকবে কেন? তুমি তো শুধু একটা জিনিসেই আছো, সেটা হলো শুধু খাওয়া। হ্যাঁ, পুজোতে কত রকমের মিষ্টি হয়। পেটুক দাদা আমার, তুই ঠিক গণেশ ঠাকুরের মতো। ওমা, এতগুলো ধুনুচি কেন? এখানে কি হবে? নাচ হবে গো, নাচ, ধুনুচি নাচ। তোমাকেও কিন্তু নাচতে হবে। ধুনুচি নাচ? না না না, ডাক্তারবাবু এমনিতেই খুব রেগে আছে, তার রেজাল্ট খারাপ হয়েছে বলে। কিছুতেই না। কিচ্ছু হবে না, আমি নাচবো। তুমিও নাচবে, কাকাইও নাচবে। কি মা মেয়েতে ধুনুচি নাচা হচ্ছিল বুঝি? ধুনুচি? আমি? কি রে তারা, তুই ধুনুচি নাচছিলি নাকি? আমি আমি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ননসেন্স। থামো। যেমন কাগজ তা তেমনি খবর। ছি, কি রুচি। ভাবি, তুমি খবরের কাগজকে দোষ দিচ্ছ কেন? সব খবরের কাগজের এন্টারটেইনমেন্ট পেজেই এরকম গসিপ থাকে, খবর থাকে। ও, অন্যের ব্যাপারে খবর বেরোলে তখন কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। নিজের বাড়ির সত্যি কথাগুলো এরকম এক্সপোজ হয়ে গেলে তখনই অসুবিধে। সত্যি মানে? এর মধ্যে তুমি সত্যি খুঁজে পাচ্ছ? আমি জানতাম এই মেঘের কল্যাণে না এই পাড়ায় আমাদেরকে, এই পরিবারকে এক ঘরে হতে হয়। ছি 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 ছি।
যেদিন ওই জিষ্ণু বলে ছেলেটাকে আমি প্রথম দেখি না, সেদিন থেকে জানতাম যে মেঘের ওপর ওর নজর আছে। ওকে আমি একদম পছন্দ করি না সেদিন। আর দেখো আজকে আমার কথা খুলে গেল। মা, তুমি শুধু জিষ্ণুকে দোষ দিচ্ছ কেন? তালি তো আর এক হাতে বাজে না। নিশ্চয়ই মেঘ জিষ্ণুকে প্রশ্রয় দিয়েছে, তাই জন্যই জিষ্ণু এতটা এগোতে পেরেছে। মধুমিতা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি এতটা জাজমেন্টাল হচ্ছ কি করে? কোন খবরের কাগজে কি লিখেছে সেটা নিয়ে তো এত মাথা ব্যথা করার দরকার নেই। এই শোনো, তুমি সবকিছু এত সহজে মেনে নিচ্ছ কি করে বলো তো? আমি তো সেটাই বুঝতে পারছি। চেনাশোনা মহলে, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী যখন জিজ্ঞেস করবে তখন কি উত্তর দেবো? হ্যাঁ, তারা তো খবরের কাগজে এই নিউজটা পড়বে, তখন মেঘের সম্বন্ধে, আমাদের পরিবার সম্বন্ধে তাদের মনে কি ধারণা জাগবে? তুমি তো বাড়ি থাকো না, তোমার উত্তর দেবার কিছু নেই। উত্তর তো আমাকে দিতে হবে। তারা যখন এই প্রশ্নগুলো করবে আমি কি জবাব দেব? বুঝতে পারছি না জবাব দেওয়ার প্রশ্নটা আসছে কোত্থেকে, আর কেনই বা জবাব দেব? একজন রিপোর্টার তার চাকরি বজায় রাখতে কতগুলো কথা লিখেছে, সে কিছু নোংরা কথা লিখেছে, তার জন্য আমাদের জবাবদিহি কেন করতে হবে সেটা তো বুঝতে পারছি না। শোনো, তোমার মতো না ভাবের জগতে আমি বাস করি না। আমি একটা সুস্থ স্বাভাবিক সমাজে বাস করি। হ্যাঁ, তুমি জানো বাজারে গেলে না লোকে আমাকে প্রশ্ন করে যে আপনার ছোট মেয়ের তো বিয়ে হয়ে গেছিল, তাকে সবসময় আপনাদের বাড়িতে দেখা যায় কেন, জিজ্ঞেস করে। হ্যাঁ, আর শোনো, তোমার মাসি পিসিরাও না আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে মেঘের ব্যাপারটা কি, নীলের সঙ্গে কি চলছে, সবকিছু ঠিকঠাক আছে তো, জিজ্ঞেস করে। হ্যাঁ, কি মুশকিল, এই প্রশ্নগুলো তোমাকে এত ভাবাচ্ছে কেন আমি তো বুঝতে পারছি না। এটা তো ঢাক ঢাক গুড় গুড় করার কিছু নেই, পরিষ্কার বলে দিলেই হলো যে নীল আর মেঘের ডিভোর্সটা হয়ে যাচ্ছে, তো অসুবিধার কি রয়েছে? আজ নয় কাল সত্যিটা তো সকলেই জানবে। বাজারে যারা তোমাকে প্রশ্ন করে তাকে পরিষ্কার বলে দেবে যে মেঘ আর নীলের ডিভোর্স হয়ে যাচ্ছে, আর তারপরে আমাদের বড় মেয়ের সঙ্গে নীলের বিয়ে হবে। আর এই দুটো খবর একসঙ্গে বলবে, তাহলে কি চলছে বা কি চলে আসছে সেটা তারা বুঝে যাবে। ভাবি, তুমি এর মধ্যেও আমাকে না ঠুকে থাকতে পারলে না, তাই তো? তুমি তো দেখছি সবকিছুতেই আমারই দোষ খুঁজো। এতে তো ঠোকাঠুকির কিছু নেই, এটা কি সত্যি নয়? নীলকে বিয়ে করবার জন্য তুমি কি পাগল হয়ে ওঠোনি? পারলে যেদিন ডিভোর্স হবে সেদিনই তো তুমি বিয়েটা করতে চাও। আমি ভাবছি যে টাকা খাইয়ে ওই পেপারের এন্টারটেনমেন্ট কলমের লোকটাকে খবরটা দিয়ে দেব যে মেঘ আর জিষ্ণুর খবরের পাশাপাশি এটা তোমার আর নীলের খবরটাও ছাপা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই ছবিটা ওদের কাছে গেল কি? এই ছবিটা ছিল শুধু আমার আর জিষ্ণুর ফোনে। বাপি, আমি তো তোমায় দেখিয়েছিলাম, বলো ভিডিওটা। তাহলে বুঝে দেখ নে ওই জিষ্ণু ছেলেটা কিরকম। ও নিশ্চয়ই ওই ভিডিওটা অনেকজনকে দেখিয়েছে, অনেককে পাঠিয়েছে, তাই জন্যই এটা হয়েছে। আবার কে জানে, এটাও তো হতে পারে যে জিষ্ণুই হয়তো এই ভিডিওটা বা এই ছবিগুলো নিউজ পেপার অফিসে পাঠিয়েছে, যাতে সবাই এটা জানতে পেরে যায় যে মেঘ ওর সঙ্গে আছে। ময়ূরী ঠিক কথাই বলেছে, এটা ওই হারাবাতে ছেলেটারই কাণ্ড। ও মেঘকে কন্ট্রোলে রাখবে বলে এই কাণ্ড করেছে। কিন্তু জিষ্ণু ইন্দিরাদিকে কি করে চিনবে দিদিভাই? ইন্দিরা দে? কে ইন্দিরা দি? মা, তোমার মনে নেই? আরে ইন্দিরা দ্বীপ, ইন্দিরা সাধু খান। কেন, দিদিভাইয়ের যে বান্ধবী, আমাদের বাড়িতেও তো অনেকবার এসেছে। এই মেঘ, হঠাৎ এই ইন্দিরার কথা উঠছে কেন? যা বাবা, এই পেপারের হর্তাকর্তা তো ইন্দিরা দি, তাই না? তুই ভুলে গেলি এর মধ্যে? মা, আমার মনে থাকবেই বা কেন? এ বাবা, এর মধ্যে এত তাড়াতাড়ি ভুলে গেলি সবকিছু? তুই তো আমাকে বছর খানেক আগে বলেছিলি। দেখ, তুই শুধু শুধু বানিয়ে বানিয়ে কথা বলছিস। কেন বলছিস সেটা? আর আমি তো কলেজ পাস আউট করার পর কখনো ওর সঙ্গে দেখা করিনি, কোনোদিন দেখাই হয়নি। আর
কি বলছিস? আমি এসব জিনিসগুলো ওকে বলতে যাবো কেন? তুই ওকে জিজ্ঞেস করতে পারিস, জিজ্ঞেস কর নাকি আমি ওকে কোনো লিক দিয়েছি নাকি। আর অদ্ভুত তুই মেয়ে, আমি ওকে জানাবো কেন বলতো? এই যে কাগজে যেটা তোর নামে বেরিয়েছে সেটা কি আমার কাছে কম লজ্জার, কম অপমানের কিছু? ও মা, ও বিশ্বাস করো না ওর কথা, আমি কিছুই করিনি। ও আমার নামে এসব বলছে আমাকে ফাঁসানোর জন্য। মেঘ তো একবারের জন্যও বলেনি যে তুমি ইন্দিরার কাছে গেছো। বলেছে কি? তাহলে অতটা এক্সপ্লেন করছো কেন? না, সেটা বলেনি, কিন্তু ইন্দিরা তো আমার বন্ধু, তাই হয়তো তোমরা ভাববে। তোমার আর কিছু বলার দরকার নেই। আমার যেটা বোঝার আমি বুঝে নিয়েছি। অবশ্য প্রথম থেকেই সন্দেহটা তোমার উপরেই ছিল আমার, সেটা এখন পরিষ্কার হয়ে গেল। মেঘ, এ বিষয়ে আলোচনায় একটা কথাও তুমি বলবে না। তোমার রেকর্ডিং আছে, তুমি যাও, তৈরি হয়ে নাও। না, তুমি যাবে না, তুমি রেকর্ডিং এ যাবে না। অনেক লোক হাসিয়েছে। ওই ছেলেটার সাথে তুমি আর গান গাইবে না মেঘ। রেকর্ডিং এ যাবে না? না। বিষ্ণু, তুমি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো, কে বলছে? বর্ষা। বর্ষা কল। আমি গেস করেছিলাম আপনার ফোনটা আসতে পারে। ডক্টর কল নিজে ফোন না করে আপনাকে দিয়ে ফোন করালো নাকি? না, আমি নিজেই ফোন করলাম। আসলে আমরা তো রিলেটিভ, তাই। কি? আমাদের মধ্যে একটা রিলেশন আছে। তোমার শাশুমা, শাশুড়ি বৈদেহী মুখার্জি, আমার বুয়া, আমার পিসি, কোনি পিসি। কেউ জানুক না জানুক, আমি তো জানি যে বৈদেহী মুখার্জির বাড়িতে যে জগদ্ধাত্রী সেজে আছে সে একজন দুধে গোয়েন্দা, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের জ্যাজ সান্যাল। কি চাইছেন আপনি? আমি এটাই বলতে চাইছিলাম যে ডক্টর কলের কেস থেকে তুমি সরে যাও। এই কেসটা নিয়ে না মাথা ঘামিও না, আর বাকি কথা ডক্টর কল বলবে। এই জাসান্যাল, আপনার সাথে আমার কোনো ঝামেলা নেই, সেই জন্য বলছিলাম যে এই কেসটাকে রফা দফা করে নি। কেন বলুন তো? পোস্টমর্টমে ধরা পড়ে যাবে না? এটা ধরা পড়ে যাবে যে রোগী 2-3 দিন আগেই মারা গিয়েছিল। তাকে ভেন্টিলেশনে রেখে দেওয়া হয়েছিল শুধুমাত্র মিটার বাড়ানোর জন্য, শুধুমাত্র বিল বাড়ানোর জন্য। লক্ষ লক্ষ টাকা শুধু বিল বাড়ছে, বিল হয়েই যাচ্ছে। আচ্ছা ডক্টর কল, আপনি কেন এতটা করাপ্টেড? কি হলো বলুন, উত্তর দিন। এই ज्यादा बातें नहीं करने का। हाँ, এই বর্ষা, এ কি বলছে? কি উল্টে আমাকে তাড়পাচ্ছে। দাও আমাকে ফোনটা দাও। হ্যালো, তুমি শুনলে না আমি কি বললাম? এই যে ম্যাডাম বর্ষা কল, একটা কথা মাথায় রাখবেন, জ্যাজ সান্যাল কখনো পিছু হাঁটে না। একবার যখন এই ইনভেস্টিগেশনে ঢুকে পড়েছি, এর শেষ দেখেই আমি ছাড়বো। আপনার যা ইচ্ছা আপনি করে নিন। আমরা নেশনের সেবা করি, ক্রিমিনালদের খুঁজে খুঁজে বার করে সমাজটাকে শুদ্ধ করি। আর আপনার স্বামী ডক্টর ভূষণ কল, অ্যাকর্ডিং টু মি হি ইজ আ ক্রিমিনাল। ওনার যে কি অবস্থা হবে আপনি ভাবতে পারছেন না। কিন্তু আর ওনাকে না এরকম ভাবে চিৎকার করতে বারণ করে দিন। ওনার বডির অ্যানাটমি কিন্তু আমি বদলে দেবো বলে রাখলাম। নামটা মনে রাখবেন, জ্যাজ সান্যাল, জ্যাজ সান্যাল, জ্যাজ সান্যাল। তোমার দ্বারা কিছু হবে না, আমি দেখছি। गुरु शर्मा, मार डालो उसे। जस सन्याल को
डाल। अगर नहीं मारा तो हमारा हॉस्पिटल नहीं बचेगा, हमारा बिजनेस नहीं बचेगा, तू नहीं बचेगा, मैं नहीं बचूंगा। मार डाल, मार डाल उसे, खल्लास कर दे गुरु शर्मा, उसको खल्लास कर दे। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখন যদি আমি সকলের সামনে চিৎকার করে বলি যে জগদ্ধাত্রীর সঙ্গে আমার এখনো একটা সম্পর্ক আছে, কোনো রকম অসভ্যতা করবে না। আজ বিসর্জন হয়ে গেলে এই বাড়ি থেকে তোমার বিসর্জন করব আমি। এই জগদ্ধাত্রী, তোমাকে আমি এখনো সাবধান করছি, এই বাড়ি থেকে চলে যাও, নইলে কিন্তু তোমাকে আমি এমন ভাবে বদনাম করব না, তোমাকে নিয়ে কেচ্ছা করে দেবো। ইয়েস, তুমি জানো না তোমাকে নিয়ে আমি কেচ্ছা করে দেবো। সো জাস্ট এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে। কিছু করে দেখো উৎসব, এমন মার মারবো না তুমি ভাবতে পারছো না, জানো তো। আর এবার আর এই বাড়িতে নয়, সোজা ডিপার্টমেন্টে তুলে নিয়ে গিয়ে মারবো বলে রাখ। আজকে বাড়িতে বিজয়া সম্মেলনী আছে, প্রীতি ভোজ হবে, লোকজন আসবে, খাওয়া দাওয়া হবে। এত কিছুর মাঝখানে তুমি যদি কোন রকম অসভ্যতা করেছো উৎসব মুখার্জি, আমি কিন্তু তোমাকে পিটতেই থাকবো। এমন পেটাবো না তুমি ভাবতে পারছো না। কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না তুমি। আজকে বিসর্জন আছে না, ওই স্বয়ম্ভু আর তোমার দুজনের বিসর্জন হয়ে যাবে। হ্যাঁ, এটাই আমি তোমাকে বলে রাখলাম। এখন যদি আমি সকলের সামনে চিৎকার করে বলি যে জগদ্ধাত্রীর সঙ্গে আমার এখনো একটা সম্পর্ক আছে, এখন যদি আমি সকলের সামনে চিৎকার করে, কোন রকম অসভ্যতা নয় উৎসব, কথাটা মাথায় রাখবে। কোন রকম অসভ্যতা করবে না। আরেকটা কথা, 24 ঘন্টা আমার ওপর নজর না রেখে নিজের বউয়ের ওপর নজর রাখো, কাজে দেবে। আমার ছেলেকে হুমকি দিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছ ওরই বাড়িতে। তুমি তোমার স্পর্ধাটা বুঝতে পারছো? ওর অপরাধটা কি? ও ওর অধিকার দাবি করেছে, এটাই ওর অপরাধ। তুমি কেন এই বাড়িতে আছো জগদ্ধাত্রী? কি চাইছো তুমি, কি চাইছো? তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আজ বিসর্জন হয়ে গেলে এই বাড়ি থেকে তোমার বিসর্জন করব আমি। আমি বৈদেহী মুখার্জি। আমার সন্তানের জন্য, আমার উৎসবের জন্য আমি সবকিছু করতে পারি, এটা মাথায় রেখো। পুজোটা কাটুক, কোর্ট খুলুক, বৈদেহী মুখার্জি কি কি করতে পারে সেটা দেখতে পাবে। তোমার বর্দি কৌশিকী মুখার্জিও তোমায় বাঁচাতে পারবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই তো খালি তোর ছেলের সংসারে বাঁচিয়ে যাচ্ছিস না, রান্না না দিবি নুন, না দিবি তেল, না দিবি ঝাল, না দিবি মিষ্টি। হ্যাঁ, তুই একটা ছিঁড়ে হয় তোর রান্না কিছু ভালো করতে পারিস নাই কো। ওই তো তোমার ছেলেদের ছিঁড়ি। হ্যাঁ, তারা তো এখনই তোমার সঙ্গে বাতি দিচ্ছে। এই যে কেমন তারা দিয়ে চলে গেছে। হ্যাঁ, চাবিও দে যায় না কো। রাস্তার মধ্যে আমরা তিনজন, তুই ওর সঙ্গে, তাই না? ভিকিরের মতো বসে আছি। কি করতে পারছি
করেছিস শুনি, তার থেকে একটু তোর মেয়ের কথা বল। তোর গুণদার ছেলে থেকে তোর মেয়ে অনেক ভালো হয়েছে, একটু আমার প্রশংসা কর, একটু প্রশংসা কর। না না, সে তো ঠিক, তুমি তো লক্ষ্মী ননদ, আমার লক্ষ্মী দিদি। হ্যাঁ, তোমার মতো লক্ষ্মীর পুতুলে কি দুটো আছে বলো? কি তোমরা এখানে বাইরে দাঁড়িয়ে আছো, কি ব্যাপার? কি কথা? আমরা বাইরে দাঁড়িয়ে আছি কেন, কি ব্যাপার জানো না বুঝি? না মানে আমরা কি করে জানবো? তোমরা এরকম দরজার গোড়ায় দাঁড়িয়ে আছো, ও বসে আছে, আমরা তো কোনোদিন এরকম দেখিনি। নাটক করছে? হ্যাঁ কিরে, নাটক করছিস নাকি তারা দুজনে মিলে? হ্যাঁ, চাবি বন্ধ কর, তালা বন্ধ কর, চাবি নিয়ে চলে গেছো তোমরা। হ্যাঁ, এখন তুমি এখন তাদের নাটক করছো? হ্যাঁ, আমার খিদে পেয়েছে, আমি স্বাদ কিছু খাই না। পুতুল দি, মানুষ মাত্রই ভুল হয়, ওরকম করে কেউ বলে বলো? ভেরি সরি, আমি কাকাদের বাড়িতে চাবিটা দিয়ে যেতে একদম ভুলে গেছি, বিশ্বাস করো। এরকম ভাবে তোমাদেরকে বাইরে দাঁড়িয়ে থাকতে হলো, মানে খুব খুব বড় ভুল হয়ে গেছে আমার। এই তোরা কি রে? হ্যাঁ, কি তোরা, তোদের কোনো বিচার বিবেচনা নেই? তালা দিয়ে চাবিটা নিয়ে চলে গেছিস কেন? আমাদের বাড়িতে তো চাবিটা দিয়ে আসতে পারতিস। তোর মা, বউ, দিদি সব না খেয়ে বসে রয়েছে, আমরা কত করে বললাম আমাদের বাড়িতে গিয়ে দুটো খেয়ে নাও, সেটাও এলো না। ও কাকিমা, খাবো কি? সেই সকালবেলা খেয়েছিলাম না, ওই খাবার খেয়ে তো পেট আইডাই করছে, ঘরে ভেতর ঢুকলেও তো খেতে পারতাম না, সেই কারণে তোমাদের বাড়িও যাইনি আর খাইনি। ও কোনো অসুবিধা হচ্ছে না না খেয়ে। এই শোন, চাবিটা এবার দিয়ে যাবি না কেন তোরা? আরে আমি কি ইচ্ছে করে নিয়ে চলে গেছি নাকি? আমি তো বললাম আমি ভুল করে তাড়াহুড়োতে নিয়ে চলে গেছি। আমার তো মনেও ছিল না। দেখ না, আমি মাকে এসে জিজ্ঞেস করছি যে তোমরা বাইরে দাঁড়িয়ে আছো কেন। বড্ড বেশি শিয়ানা। হ্যাঁ, বড্ড বেশি শিয়ানা হয়ে গেছে তুমি। পড়া কি ভেবেছ মা কিছু বোঝে নে? কার পাল্লায় পড়ে হলে এমন? পলুর না? পলু তোমাকে এতটা শিয়ানা বানিয়েছে তো? বলি কোত্থেকে এলে? কোত্থেকে এলে তোমরা দুই ভাই একসঙ্গে? কোত্থেকে এলে? কোত্থেকে? তুমি তুমি এসব কি বলছো? আমি তো ওই পাড়ায় রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলাম, আমি চা খাচ্ছিলাম, তখনই দেখলাম দাদা হনহন করে হেঁটে আসছে। তো আমারও সেই মুহূর্তে চাটা খাওয়া হয়ে গেল, সেই জন্য দুই ভাই আমরা একসঙ্গে চলে এলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদির তো মনে হয় আবার খুব খিদে পেয়েছে। বাবা নেকা নেকাম করতে হবে না তোকে। মা মনে খুব খেতে পেয়েছে, আমার ভেবে উল্টে দিচ্ছে একদম। ককট বাবু শুনি, এই যে আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়েছি, আমি কিছু খেতে পাইনি, জুতে পাইনি। তোদের জন্য তো ইচ্ছে করেছিস এইসব। ওই দেখো আমার উপর খামোখা কেমন রাগ করছে। এই পুতুলদি, কি হচ্ছে নাকি? ভাইদের সাথে কি এইভাবে কথা বলে? আরে ভুল হয়েছে না হয়। আর তুমি কি ঘরে ঢুকলে খেতে পারতে না তো? তোমার তো পেট ভরা, তুমি তো নিজেই বলছিলে যে তুমি খেতে পারতে না। আমি বুঝেছি, আসলে ওরা দেরি করে এসেছে, এতক্ষণ বাইরে বসে থাকতে হয়েছে বলে তোমার রাগ হয়েছে, তাই না? বলো, দেখো তুমি যদি চাইতে তাহলে তো তুমি কাকিমাদের ঘরেতে গিয়েও বসতে পারতে না? বলো, কি সুন্দর বলো তো, আমরা এখানে বসলাম, বসে আড্ডা ঠাড্ডা দিলাম, কত গল্প হলো, তাই না মা? বলো। বাবা, দেখছিস মধুর বচন। মা চলো অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, চলো ভেতরে চলো। বলি বাড়িখানা আমার বাড়িতে আমি ঢুকবো, তার জন্য তোমাকে অত হাত জোর করতে হবে না, কাকুতি মিনতি করতে হবে না। শোনো, এই বাড়িখানা আমার নামে লেখা আছে, আমার নামে, আমার বাড়ি। এই বাড়িতে যদি তোমরা থাকতে চাও তাহলে কাল থেকে বাড়ির চাবি থাকবে আমার কাছে। তোমরা দুজনে ওই নকল চাবি বানিয়ে নে, নিজেদের কাছে দরকার হলে রাখবে, নইলে রাখবে না। দাও তালা চাবি। তো রাগ হওয়াটা তো স্বাভাবিক, এতটা কষ্ট হলো তোমাদের, আর কোনোদিন হবে না, এরকম ভুল হবে না। বলছি ও কাকিমা, বলছি 1 ঘন্টা পর না একটু তুতুলকে আমাদের বাড়ি পাঠিয়ে দিও না। কাকা বাবু বলেছিলেন
যে আমার হাতে ওনার খিচুড়ি খেতে খুব ভালো লাগে, তাই ভাবছি তোমাদের জন্য একটু খিচুড়ি পাঠিয়ে দেবো। খিচুড়ি আর ডিম ভাজা। হ্যাঁ, এসে একটু নিয়ে যেও। ও বাবা, আমাদের বাড়িতে গিয়ে খাওয়ার কথা বললাম তখন খেলে না, আর এখন এরম বলছো? এই তুতুল, ছোট ছোটর মতো থাকো, বড়দের মধ্যে কথা বলো না। এই আবার কি কথা বলছো তুমি? হ্যাঁ, এটা প্রতিযোগিতা হচ্ছে কোনো? আমরা খেলাম না বলে তোমরাও নাকি খাবে না? আরে বাবা, খিদে পাইনি বলে খাইনি, না হলে খেতাম না। শোনো, খিচুড়ি রান্না করছি, ডিম ভাজা করছি, এসে নিয়ে যাবে। সবার জন্য করছি, সবাই ভালো করে খাবে, বুঝেছো? তোর বৌদি যখন বলেছে যে রান্না করবে, এসে নিয়ে যেতি, এসে নিয়ে যাবে, ব্যাস। আচ্ছা ঠিক আছে দিদি, তাই হবে। আমি পাঠিয়ে দেবো তুতুলকে। এখন আসছি। হ্যাঁ, আসছি। চলো। বাড়িতে তো দান খয়রাতি শুরু হয়ে গেছে। তোকে তো বলেছি টাকাটা একটু চেপে দে। ওরা টাকা চাইলে বলবি এর থেকে বেশি টাকা আর দিতে পারবি না। আরে যেটা আমি করি, আমি তো এই মাস থেকে টাকা দেবো আরো কমিয়ে দেবো, তুই দেখ না। তারপর দেখবো ওই বাছাধনরা কি করে। ঠিকই বলেছিস, এটাই করতে হবে। হাতে না মারতে পারলে ভাতে মারতে হবে। জব্দ করতে হবে এইভাবেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল সব বুঝি শেষ হয়ে গেল। আমাদেরও মনে হচ্ছিল আজ সব শেষ হয়ে যাবে। মাথা কাজ করছিল না একদম। যতবার বেরোনোর চেষ্টা করছিলাম, আগুনের হলকায় বারবার পিছিয়ে আসছিলাম। আর ধোঁয়ায় চারিদিক ঢেকে গেছিল, দম বন্ধ হয়ে আসছিল, বেরোতে পারছিলাম না। সবকিছু আবছা লাগছিল, অন্ধকার হয়ে আসছিল। আমার মনে হচ্ছিল আজকে বোধহয় আমরা ওখান থেকে বেরোতে পারবো না। দাদা যদি ঠিক সময় না আসতেন, আমরা বোধহয় ঘরেই। এই আপনি কি বলছেন বেয়ান? আপনারা আমাদের কত উপকার করেছেন, আমাদের ছেলেকে ফিরিয়ে এনেছেন, আমাদের পরিবারে শান্তি ফিরিয়েছেন, আমাদের সবাইকে বাঁচিয়েছেন। আর আপনারা তো আমাদের নিজেদের লোক, নিজেদের লোকের বিপদের সময় ঝাঁপাবো না। সুব্রতদা, আপনার হাতে বেশি লাগেনি তো? ও আরে, এইসব কাটা ছেঁড়া পোড়া তো ছোটবেলায় লেগেই থাকতো। তোমাদের নিরাপদে বাঁচিয়ে আনতে পেরেছি, এটাই অনেক। আমরা নাচে গানে এতটা ব্যস্ত ছিলাম, এখানে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমরা কেউ টেরই পাইনি। আমরা প্রথমে বুঝতে পারিনি, ঘরের ভেতরে আমরা ছিলাম। তারপরে হঠাৎ করে মনে হলো দরজার বাইরে আগুন লেগে গেছে। কিছু বুঝে ওঠা আগেই না আগুনটা দাও দাও করে ছড়িয়ে পড়ে। অনেকবার বেরোনোর চেষ্টা করলাম, কিছুতেই পারছিলাম না। কিন্তু হঠাৎ করে এরকম ভয়ানক ভাবে আগুনটা লাগলো কিভাবে? এই যে এটা থেকে মনে হয়। মানে এটা কোথায় পেলে তুমি? ওই ঘরে দরজার পাশে ছিল। আমার মনে হয় ধুনুচি নাচের সময় কেউ ভুল করে রেখে দিয়েছিল, আর এটা থেকে আগুন ধরে গেছে। এই জন্য আমি বারণ করি, এসব আগুন পত্র নিয়ে খেলা করা একদম ঠিক নয়। দেখলি তো কিরকম বিপদ হয়ে যাচ্ছিল। কি বিয়াক্কেলে কাজ বলো দেখি। চিৎকারটা যদি না শুনতে পেতাম তাহলে কি কাণ্ডটা হতো। যাক বাবা, মায়ের আশীর্বাদে এবারে ভালোই ভালো বিপদটা সামলানো গেছে। এবার কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে সবাইকে। দিদিভাই, ধনুচি নাচ তো নিচে হচ্ছিল, ধনুচি তোমাদের দরজার বাইরে গেল কিভাবে? আর ধনুচি থেকে আগুন লাগার ব্যাপারটা কেমন একটা লাগছে না? আমিও তো সেটাই ভাবছি। আমার মনে হয় না ধনুচি থেকে আগুন লেগেছে বলে। মানে দিদিভাই, তুমি কি কিছু দেখেছো? অলকা, আগুন লাগার আগে পুরো ঘরটা সুন্দর একটা পারফিউমের গন্ধে ভরে গেছিল, খুব গন্ধ পাচ্ছিলাম। আর তার ঠিক পরেই আগুনটা লেগেছে। কি বলছো দিদিভাই? হ্যাঁ, আর গন্ধটা আমার খুব চেনা চেনাও লাগছিল, জানো তো। দিদিভাই, তোমার কথা শুনে মনে হচ্ছে
পারফিউমটাকেও তোমাদের ঘরে স্প্রে করে সেটা থেকেই আগুনটা লাগিয়েছে। হতেই পারে। হতেই পারে না, এটাই হয়েছে দিদিভাই। এখন থেকে সবাইকে চোখে চোখে রাখতে হবে, দেখতে হবে যে ওই পারফিউম এ বাড়িতে কে ব্যবহার করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যাক বাবা, প্রথম ব্যাচে যে বাচ্চাগুলো সব খেয়ে নিয়েছে এটাই শান্তি। আর দুটো ব্যাচে সবার হয়ে যাবে বলো? হ্যাঁ হ্যাঁ। তুমি এক কাজ করো না, তুমি এই ব্যাচে বসে যাও। না না, আমি একটু আগে তো ফল প্রসাদ খেয়েছি, আমি তোমাদের সকলের সাথে বসবো। তুমি না কোনো কথা শোনো না আমার কলি। মঞ্জুষা, তুমি হঠাৎ এখানে? না সেরকম কিছু না, ভাবছিলাম কোনো কাজ আছে কিনা তাই। না না, তোমাকে কিছু করতে হবে না, আমরা এতজন আছি তো। হ্যাঁ, তুমি তো এই বাড়ির অতিথি, তুমি কেন কোনো কাজ করতে যাবে? তুমি আমাকে বলো তোমার কি লাগবে, সেই মতো আমি তোমাকে দিচ্ছি। একটা গন্ধ পাচ্ছ? খুব সুন্দর গন্ধ। দূর বাবা, আমি আমার কথা বলছি না, একটা খুব সুন্দর গন্ধ আসছে। কোথায় গেছিলে তুমি? অঞ্জলি শুরু হয়ে গেছে, সবাই অঞ্জলি দিচ্ছেন, তোমার মা তোমাকে খুঁজছেন। এসো আমার সঙ্গে। এই পারফিউমের গন্ধটাই তো কাল আগুন লাগার সময় পেয়েছিলাম। ওং কর্তব্যে সিংবার্ষি শরৎকালীন শ্রী শ্রী দুর্গা মহাপূজা কর্মণি ওং পূর্ণাহং ভবন্তু দুবন্তু ওং পূর্ণাহং ভবন্তু দুবন্তু ওং পূর্ণাহং ভবন্তু দুবন্তু। মঞ্জুষার হাবভাব তো প্রথম থেকেই ভালো থাকেনি, ওকে এড়িয়ে যাওয়াটা ভুল হয়ে গেছে আমার। প্রতি মুহূর্তে ওর উপর নজর রাখতে হবে, না জানি এই পুজো বাড়িতে আবার কুকলির কোনো ক্ষতি করে দেয়। এবার বুঝেছি কেন আমার ঘরে আগুন লাগিয়েছে। গুগলিকে সরানোর পথে আমিও তো সব থেকে বড় বাধা ওর, তাই আমাকেই সরাতে চেয়েছিল মঞ্জুষা। সুপ্রতীক বাবুর অন্যান্য দোষ থাকলে উনি আসল অপরাধী নন, তার মানে আসল অপরাধী মঞ্জুষা। হতেই পারে যে নিজের বরের গায়ে গরম জল ছুঁড়ে মারতে পারে, খাবারে বিষ মেশাতে পারে, তার কাছে এই কাজ করা অসম্ভব নয়। কিন্তু মা, আমি এখন ওকে ধরি কিভাবে? এমন তো কোনো প্রমাণও নেই আমার হাতে যাতে সোজাসুজি ওকে গিয়ে ধরতে পারি। গন্ধ তো শুধু আমি পেয়েছি, গন্ধের প্রমাণ দেখাবো কি করে? সবাইকে বিশ্বাস করাবো কিভাবে? এদিকে হাতে সময়ও নেই। ওই শয়তান মেয়ে যেমন অস্থির হয়ে উঠেছে, যে কোনো মুহূর্তে কোনো বড় বিপদ ঘটিয়ে বসবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অর্জুনদা তোমার জন্য এই শাড়িটা পাঠিয়েছে, তোমার শাড়িটা বদলে এই শাড়িটা পরে নাও। শাড়িটা বদলে নিলে এই শাড়িটাতেই ট্র্যাকারটা লাগিয়ে দিতে হবে। এই নাও, কাল রাত থেকে তো কিছু খাওনি, খেয়ে নাও। চাই না আমার তোমাদের খাবার দাবার, কিচ্ছু চাই না। না খেলে তো তোমার শরীর খারাপ করবে। করুক। তোমাদের অর্জুন কি ভেবেছে যে এইসব শাড়ি খাবার দিয়ে আমাকে বাঁচিয়ে নেবে? যদি সত্যি আমাকে বাঁচাতে চায় না, ওকে বলে যে ও যেন আমাকে ছেড়ে দেয়, ব্যাস তাহলেই হবে। রাহুলের কাছে যাব,
ওর ফ্যামিলি সবাই ওয়েট করছে আমার জন্য। আবার সেই একই রেকর্ড বাজিয়েই চলেছে। আমি রাহুলের কাছে যাব, আমি বিয়ে করব, অসহ্য। ছেড়ে দাও না গো, প্লিজ ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও না গো প্লিজ। অর্জুনদা কি তোমাকে এখানে ছেড়ে দেওয়ার জন্য ধরে এনেছে? শোনো না, তুমি তো একটা মেয়ে, আর একটা মেয়ে তো অন্য একটা মেয়ের কষ্ট সব থেকে ভালো বোঝে, তাই না? শোনো না, অর্জুন আমায় ছাড়ুক না ছাড়ুক, তুমি আমায় ছাড়তে পারবে না? আমি? হ্যাঁ তুমি। আচ্ছা তোমার কি লাগবে বলো, আমি তোমাকে সব দিতে রাজি। এই দেখো আমার কাছে কত গয়না রয়েছে, কত গয়না। ছেড়ে দাও না গো আমাকে প্লিজ। এই বিয়েটা না হলে আমি আর রাহুল মরে যাব। কি ভাবো তোমরা বড়লোকরা নিজেদেরকে? গরিব মানুষ দেখলেই মনে হয় না কুকুরটাকে দুটো বিস্কুট ছুঁড়ে দিই, ব্যাস তাহলেই তো কাজ হাসিল হয়ে যাবে। না না, আমি সেভাবে বলতে চাইনি, তুমি আমাকে ভুল বুঝছো। আসলে এগুলো ছাড়া তো আমার কাছে আর কিছু নেই। আমি কি দিলে তুমি আমায় ছেড়ে দেবে বলো, আমি তাই দেব। প্রাণ থাকতে অর্জুনদার সাথে বেইমানি এই তিতলি রানী কোনোদিনও করবে না। বেইমানি তো তোমাদের অর্জুনদাই করছে, রাস্তায় ধরে ধরে অকারণে নিরপরাধ লোকদের পেটায়। আমি তো নিজের চোখে দেখেছি সেদিন বস্তিতে, লোকটা বারবার বলছিল ও কিছু করেনি, ওর নির্দোষ। তাও তোমাদের ওই অর্জুনদা ওকে পেটাচ্ছিল। ও যে একটা খারাপ লোক, ওর আতঙ্কে আমাদের পাড়ার মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে ভয় পেত। তুমি জানো মনোজকে পিটিয়ে অর্জুনদা যে কত মেয়ের জীবন বাঁচিয়েছে, তুমি কি করে বুঝবে? গাড়ি ছাড়া তো রাস্তায় বেরো হো না। শোনো, এই বস্তির প্রত্যেকটা লোক না অর্জুনদাকে নিজের ছেলের মতন ভালোবাসে। তুমি জানো অর্জুনদার জন্য কত মানুষের পেটের ভাত জোটে? ভগবান বলে সবাই অর্জুনদাকে, ভগবান। পুরুত দাদুও বলে ভগবান নিজে সব জায়গায় আসতে পারে না বলে অর্জুনদাকে আমাদের কাছে পাঠিয়েছে। ও মানুষ নয়, সত্যি দেবতা। কাকে কি ছুটছে তুমি? হাত ভেঙে দেবো ওর গায়ে লাগলে। ওই অর্জুন দাদা আছে বলে আমাদের বস্তিবাসীদের মাথার উপরে ছাদ আছে আর পেটে ভাত আছে। তুমি অর্জুনকে ভালোবাসো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি? হ্যাঁ, কি বলতে চাও তুমি? তুমি ভালোবাসো না অর্জুনকে? সত্যি করে বলো। তাতে তোমার কি? আসলে আমিও তো একজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, তাই তুমি আমার কাছে ধরা পড়ে গেলে। তাই আমার ভেতরে যে কষ্টটা হচ্ছে সেটা তুমি সব থেকে ভালো বুঝবে। একজনকে ভালোবাসলে তবেই তো আর একজনের ভালোবাসার মর্যাদা দেওয়া যায়, তাই না? তার কষ্টটা বোঝা যায়। আমি এটাই চাই যে তোমার ভালোবাসা পূর্ণতা পাক, কিন্তু আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভালোবাসাকেও পূর্ণতা পেতে দাও। ছেড়ে দাও না গো আমাকে, যেতে দাও না আমাকে আমার রাহুলের কাছে, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। তুমি তুমি না খুব খারাপ গো। এইসব ভালোবাসার কথা বলে আমাকে ফাঁসিয়ে দিলে তো। এবার আমি কি বলি তোমায়? তুমি রাহুলের কাছে যাবে, এই তো? ঠিক আছে, আমি সাহায্য করবো তোমায়। তুমি সত্যি আমার হেল্প করবে? সত্যি। শোনো না, আমার না বিশ্বাস হচ্ছে না যে তুমি আমায় ছেড়ে দিচ্ছ। থ্যাংক ইউ গো। ছেড়ে দিলেই তোমার বিশ্বাস হবে। আর মাত্র কয়েক মুহূর্ত রাহুল, এই দরজাটা একবার খুললেই আমি তোমার কাছে চলে যাব। কি গো, কি হলো? চলো।
কি ব্যাপার কি? ওকে এখানে এনেছিস কেন? এই মেয়েটা আমাকে গয়নার টোপ দিয়ে পালাতে চাইছিল, বুঝলি? কি বলিস রে? তোকে দিয়েছিল গয়নার টোপ? আরে কেন, তোকে দিলে বুঝি কাজ হয়েছে? তো শোন, ভাড় বকিস না। হ্যাঁ, এই কথাটা না অর্জুনদাকে জানাতে হবে, কেমন সেয়া নামে। এই যে নন্দিনী, এই আমাদের সকলের সঙ্গে অর্জুনদা যা সম্পর্ক না, সেই সম্পর্ক তোমার ওই লাখ লাখ টাকার এই গায়ে গয়না দিয়ে না কিনতে পারবে না। তোমার মতো বড় লোকের মেয়েরা এসব বুঝবে না, গয়না দেখাচ্ছে। তোমাকে আমার বন্ধু ভেবেছিলাম তিতলি রানী, কিন্তু আমার কোনোদিন কোনো বন্ধু হবে না। আমি তো তোমার বিশ্বাস করেছিলাম, তুমি তার এই দাম দিলে। এই বলো, এই এটা দড়ি নিয়ে তো, দড়ি নিয়ে। দড়ি দিয়ে কি হবে? ওই মেয়েটাকে হাত পা মুখ বেঁধে বসিয়ে রাখতে হবে, ফালতু কথা বাড়াস না, যা। ঠিক আছে, দাঁড়া। এই শক্ত করে বাঁধ, শক্ত করে বাঁধ। কি তো কেউ আমার বিশ্বাসের দাম দেয় না রাহুল, শুধু তুমি আমার বিশ্বাস ভাঙনি কখনো। আমি আর পারছি না রাহুল, এবার তোমার কাছে না গেলে আমি মরেই যাব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাপি বার্থডে টু ইউ। তা ম্যাডাম, আজ কি বড়ের সাথে ডিনারের প্ল্যান আছে? আমার হাজব্যান্ড, ওনার এইসব কিছুতে ইন্টারেস্ট থাকলে তবে তো। ম্যাডাম, কেকটা কেটে আপনি খাইয়ে দেবেন তো? আসলে আমাদের বাড়ির নিয়ম, কেক কেটে যার জন্মদিন যে কাটে তার কাউকে খাওয়াতে নেই, তাহলে খাওয়ালে হাতে ব্যথা হয়। আপনারা কেটে খেয়ে নিন, আমি একটু আসছি। নিয়ে নিন আপনারা। আমার জন্মদিনের কেক খাবেন না? এই তিতির, তিতির আই এম ভেরি সরি। তিতির শোনো না, আমি না ভুলে গেছিলাম। ভেরি সরি, আমি ভুলে গেছিলাম। ভুলে গেছিলেন? আপনি ভুলে যাননি সোমরাজ বাবু, আপনি কোনোদিনও জানতেনই না আমার জন্মদিন কবে, জানার প্রয়োজন মনে করেননি। এক দিদি যে ভুলে গিয়েছে, আর এক আপনি যে কোনোদিনও প্রয়োজনই মনে করেনি তিতিরের জন্মদিন কবে সেটা জানার। তিতির, আমি তো বলছি, আমার মনে রাখা উচিত ছিল। আমি 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 নেক্সট টাইম আমি ভুলবো না, বিশ্বাস করো। আমি এর পরের জন্মদিন আর কোনো জন্মদিন ভুলবো না। ট্রাস্ট মি, আই প্রমিস ইউ, আমি ভুলবো না তিতি, বিশ্বাস করো তুমি প্লিজ। এটা দেখো প্লিজ। নিশ্চয়ই খুব দামি হীরের গিফট, তাই না? দেখেছেন তো সোমরাজ বাবু, আমি আপনাকে এই কমাসে খুব ভালোভাবে চিনে গেছি, কিন্তু আপনি আমাকে চিনতে পারেননি। আপনি জানেনই না এইসব দামি গিফট দিয়ে আমাকে। আপনি যদি আমাকে এখন বলতেন না
চলো তিতির, আমরা একটা ট্রেন ধরে কোনো একটা অচেনা স্টেশনে গিয়ে মাটির ভাঁড়ে চা খাই, আর সেখান থেকে আমার জন্মদিন উপলক্ষে আমাকে একটা 10 টাকার দুল কিনে দিতেন নিজে পছন্দ করে। আমি এক মুহূর্তে ভুলে যেতাম আপনি আমার জন্মদিনটা জানেনই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠিক আছে, এক কাজ কর, এলাচ নিয়ে আয়। হ্যাঁ মা। হ্যাঁ, আর চাল ধোয়া হলো? হ্যাঁ হয়ে গেছে, তাহলে চালটা এর মধ্যে দিয়ে দাও। এখন দিস না, এলাচটা পরে দিতে হবে। শোন আমার কথাটা শোন, তিতির বউ আসার আগে কিন্তু সব শেষ হয়ে যাওয়া চাই। ওই তো কি হচ্ছে সব? প্লিজ তুমি আর কোনো গোলমাল করো না। তিতিরের জন্মদিন আমরা সেলিব্রেট করছি, আমি সবটা অ্যারেঞ্জ করে ফেলেছি। তোমায় কিছু করতে হবে না, তুমি শুধু একটুখানি ফ্রেশ হয়ে। আমার একটু কাজ আছে। দাদা ভাই, সকালবেলা এত বোঝালাম, তাও কাজের দোহাই দিয়ে চলে গেলে। অন্ধকার কেন? বাড়িতে কেউ নেই নাকি? Happy birthday to you. Happy birthday to you. জানিস তো, আমি না ভেবেছিলাম যে আজকের দিনে এবছর তোর সাথে আমাদের দেখাই হবে না, কিন্তু নারীরটা নেকেই বলে, বুঝলি? আমিও ভেবেছিলাম জানো তো, আমি গিয়ে তোমাকে আর বাবাকে প্রণাম করে আসবো। সবকিছুর মাঝখানে সময় হয়ে উঠলো না, কিন্তু দেখো তুমি চলে এলে। এলাম তো চলে। এই শোন, অফিস থেকে ফিরেছিস, এই জামা কাপড় ছাড় আর একটা দারুণ দেখতে জামা পরে। আরে এটাও তো ভালো। এই দেখো, আগে দাঁড়াও, বলো বার্থডে গার্ল আমাকে কি ট্রিট দেবে? এটা আমি কি দেব? আর হ্যাঁ, আরেকটা কথা শোনো। বলছি আজ কিন্তু তিতির দ্য ডিজাইনারের বার্থডেতে পার্টি ব্যাচ চাই। পার্টি হবে তো? কিছু তো হয়, হবে শোন। সোমরাজ বাবুর গাড়ি তো বাইরেই দাঁড়িয়ে আছে, সোমরাজ বাবু এখানে নেই কেন? কোথায় সোমরাজ বাবু? বাড়ির সকলে জন্মদিন পালন করছে, আর উনি ওনার ব্যবসার কাজ ছেড়ে 10 মিনিটের জন্য একটু আসতে পারলেন না। সকালে বলা প্রত্যেকটা কথা তাহলে মিথ্যে? আমি যে কবে থেকে ঠিক করে রেখেছি চলে যাব, মাঝে মাঝে মিথ্যে আশায় কেন যে ভুলে থেকে যাই। আর না, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার সাহস হলো কি করে যে তুমি এই বাড়ির পুজো মণ্ডপে এসে পা দিয়েছো? ওই বাসনগুলো ওখানে রেখে এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। এই সমস্ত চালাকি করে না তুমি পার পাবে না। এখানে চালাকি করার কি আছে? যদি মঙ্গলাদিকে পুজোর কাজ করতে হয় তাহলে মঙ্গলাদি দিদির মেয়েকেই কুমারী পুজো করতে দিতে হবে, ব্যাস। আমি ভেবেছিলাম এই পুজোর মধ্যে আমি আমার মাথা গরম করব না, কিন্তু তোমার চোখে জল নিয়ে এই পুজোর বাসনে হাত দেওয়া দেখে আমার মাথার তারটা কেটে গেল। আমি কিছু বুঝতে পারছি না নতুন বৌদি, আমার খুব ভয় করছে। যে কি আবার আমি করে যাচ্ছি, শুনতে পাচ্ছ না আমি কি বলছি? তুমি জানো এটা কোন বংশ? এটা দত্ত বংশ।
এরকম পরিবারের ইতিহাস আছে তোমার? তোমার সাহস হলো কি করে যে তুমি এই বাড়ির পুজো মণ্ডপে এসে পা দিয়েছো? তুমি জানো না যতদিন এখানে পুজো চলবে তোমার এখানে আসা বারণ? দিদিভাই তার মানে এই ভাবনা ভেবেছে? কামচোরগুলো তো এতে সায়স্তাই হবে। ঠিক বলেছিস দিদিভাই। এই তুই ধরলি কি করে বাসন? সব অশুচি করে দিলে। আমি মঙ্গলাদি, ওই বাসনগুলো ওখানে রেখে এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। যাও বলছি। আর একটা কথা মনে রাখবে, যতদিন না এই বাড়িতে পুজো মিটছে তোমার ছায়া যেন এই বাড়িতে না পড়ে, মনে থাকে জানো। বেরো। হ্যাঁ হ্যাঁ, তুমি পরিবার নিয়ে চলে যাও এখান থেকে, যাও। এই মঙ্গলা, তুই যাবি না তো ঠ্যাং মাখবো। পুজো শেষ করে একেবারে লক্ষ্মী পুজো কাটিয়ে তবে আসবি এই বাড়িতে। এই মমিতা, মমিতা কি হবে? এতদিনে ছুটি দিচ্ছে, বাসন আসতে আসতে তো হাত ক্ষয়ে যাবে আমাদের। কিছু একটা করো। দেখো আমি পার্লারে গিয়ে কত টাকা খুশিয়ে সব ঠিকঠাক করে এলাম, চকচকে করে এলাম, সেগুলো তো সব বরবাদ হয়ে যাবে। না আমি কিছু করো। এই মঙ্গলা, এই তুই চলে যাচ্ছিস মানেটা কি? হ্যাঁ, পুজোর কাজ চলছে, এতগুলো আয়োজন, এত এত লোক খাবে, তাদের এত বাসনপত্র, তুই চলে যাচ্ছিস? ছি ছি মা, এসব আপনি কি বলছেন? একটা কাজের লোককে দিয়ে আপনি দত্ত বাড়ির পুজোর কাজ করাবেন? না না মা, অপবিত্র, অসুচি, নোংরা, পচা, খারাপ। না না মা, এসব একদম ঠিক নয়। ও না করলে কাজগুলো কে করবে? হ্যাঁ শুনে মা দিদি, এই দত্ত বাড়িতে আবার লোকের অভাব নাকি? কত লোক রয়েছে, মান, কুল, ঐতিহ্য আর মর্যাদা। এই তো এই চারজন মিলে সব কাজ করে দেবে। আর দিদি একটা কথা মনে রাখবেন, পুজোর বাড়িতে আপনি কোনো কাজ করবেন না অথচ পায়ের উপরে পা তুলে শুধু বসে বসে খাবেন, সেটা কিন্তু হবে না। আপনাকে কিন্তু কাজ করতে হবে। বুঝেছি, এটা তোমার আমাদেরকে জব্দ করার জন্য ফোন দিয়ে আঁটছো, তাই তো? জেনে রাখো পর্ণা, এই সমস্ত চালাকি করে না তুমি পার পাবে না। সে কি মেজু বৌমা, এখানে চালাকি করার কি আছে? মঙ্গলার দিদির মেয়েকে কুমারী পুজো করলে যদি দত্ত বাড়ির মর্যাদা যায়, তবে মঙ্গলা পুজোর কাজ করলে মর্যাদা চলে যাবে না আমাদের? পুজোর বাসন কোসন ফলমূল ধোবে, ছোবে, পুজোর প্রসাদ বিতরণ করবে, পুজোর আঙিনা ঝাঁট দেবে, মুছবে, এইসব অনার সৃষ্টি আমি বেঁচে থাকতে হতে দেব না। একদম ঠিক ঠাম্মি। যদি মঙ্গলাদিকে পুজোর কাজ করতে হয় তাহলে মঙ্গলাদি দিদির মেয়েকেই কুমারী পুজো করতে দিতে হবে, ব্যাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পর্ণার কিন্তু দম আছে, নাহলে মঙ্গল আর বঞ্জিকে দিয়ে কুমারী পূজাটা কিন্তু ঠিক করিয়ে নিল। আমার যে কি গর্ব হচ্ছে। আমার অষ্টমীর দিনে একবারও কি দেখতে পাবো না রুচিরাকে? দেখলে কাকিমা, পর্ণা নিজের এই তার কাটা ভাবটা কিরকম ভাবে কাজে লাগালো। হ্যাঁ, ও কাজে লাগায় আর ও কাজটা হাসিলও করে নেয়, তোমার মতন নয়, বুঝেছো? একটা কথা মনে রেখো ঈশা, যে পর্ণা তোমার থেকে অনেক বেশি বুদ্ধি ধরে, তোমার মতন ছড়ায় না। তাই এরপর থেকে এটা মাথায় রেখো, আর যা বলবে একটু বলে করো। কাকিমা, এই যে এত কথা শোনাচ্ছ, তার জবাব কিন্তু আমি দেবই। হয়েছে, আরেকদিন চলে এসছি। কি রে রুচি, তুই অঞ্জলি দিতে এলি না? আমার বাড়িতে একটু কাজ ছিল রে, আর আমি তো তোকে বলেইছিলাম আমার দেরি হবে আসতে। হ্যাঁ দেরি হবে বলেছিলি, কিন্তু তাই বলে এতটা দেরি? এই কি কাজ ছিল রে? তুই কি আমার থেকে কিছু লুকোচ্ছিস? কি লুকোবো? শোন একটু।
তোকে আমি এখন নতুন করে চিনবো? কি হয়েছে বলতো আমাকে ঠিক করে? পর্ণা, বাড়িতে আমার বিয়ের কথাবার্তা চলছে। কি বলছিস কি তুই? বিয়ের কথাবার্তা চলছে মানে? হ্যাঁ পর্ণা, ছেলের নাম সৌমেন, সিঙ্গাপুরে থাকে। পুজোর পরই আবার ফিরে যাবে, তাই বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। বাবাই এই সম্বন্ধটা ঠিক করেছে। রুচি, তুই সব কি করছিস? কেন করছিস? দেখ পর্ণা, এখন এসব কথা বলে আর কোনো লাভ নেই। বাবা সম্বন্ধটা ঠিক করেছে, আর আশা করি খারাপ কিছু হবে না। রুচি, কেন ছেলে মানুষই করছিস তুই? বিয়েটা সারা জীবনের ব্যাপার, আর এই বিয়েটা যে তুই মন থেকে চাস না সেটা আমিও জানি, আর তুইও খুব ভালো করে জানিস। এই বিয়েটা করলে তুই শুধুমাত্র নিজেকে কষ্ট দিবি এমনটা নয় রুচি, তুই কিন্তু চয়নকেও কষ্ট দিবি, আর তার সাথে সাথে সৌমেনকেও কষ্ট দিবি। এটা করিস না রুচি। পর্ণা, চয়নের সাথে আমার আর কিচ্ছু হবে না। আমাদের এই সম্পর্কটার কোনো ভবিষ্যৎ নেই। তাছাড়া সেদিনের ঘটনাটার পর থেকে বাবা খুব হার্ট হয়েছে রে। ওরকম একটা নরম মনের মানুষ কেমন শক্ত হয়ে গেছিল, আমার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিল পর্ণা। দেখ, অনেক কষ্ট করে আমি আবার আমাদের নিজেদের মধ্যে দূরত্বটা কমিয়েছি, আর এতদিন তো আমি নিজের কথা মতো চললাম, তাতে বাবা মাকে তো ভুগতে হলো, কষ্ট পেতে হলো। এবার না হয় একটু বাবার কথা মতোই চলি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এদিকে দিদি, একটু শোনো শোনো শোনো। বলছি, আমার চেনা একজন গান করবে, আমি স্টেজে উঠে একটু ঘোষণা করতে পারি? ফুলকি, তুমি পারবে কিছু ঘোষণা করতে? না মানে ওই সম্বর্ধনা সভায় তো হাত পা ঠান্ডা হয়ে গেছিল তোমার। হ্যাঁ হ্যাঁ পারবো। এই ঘোষণাটা সবাইকে অবাক করে দেবে। এখন আমাদের সামনে গান করবেন শ্রী তথাগত রায়চৌধুরী। তথাগত রায়চৌধুরী, তথাগত রায়চৌধুরী, তথাগত রায়চৌধুরী। লাবু, ফুলকি এসব কি বলছে রে? আমি বুঝতে পারছি না পারো, আমার মনে হয় ফুলকি কোনো প্ল্যান করেছে। আমার যেন কোনো গোলমাল না হয়, বুঝলি? কি কেস হচ্ছে কিছু বুঝতে পারছো? না। ইয়ার কি মারছে? ফুলকি, এসব কি ঘোষণা করছিস তুই? নেমে কি করে যাবে? বড়দা সত্যি গান করবেন। আপনাদের সবার সামনে শ্রী তথাগত রায়চৌধুরীকে উপস্থিত হতে অনুরোধ করা হচ্ছে। সবাই মিলে হাততালি দিয়ে ওনাকে স্বাগত জানান। ও, তার মানে এই পুরো নাটকটাই হচ্ছে রোহিতদাকে নিচে নামানোর জন্য। ফুলকি দাস পারেও বটে। এসব কি ছেলে মানুষ কি হচ্ছে? কি চাই কি ফুলকি?
সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা রায়চৌধুরী পরিবারের সবাই মিলে একটা হিট গান গাইব। আমি শুরু করব, একে একে সবাই যোগ দেবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই আজ আমাদের সকলের মন প্রাণ ভরিয়ে দিয়েছিস রে। আমার তথা যারা কদিনের জন্য বাইরে গিয়েছিল আজ আজ পুজোর দিনে বাড়ি ফিরে এসেছে। আরে যে রোহিত তথা চলে যাবার পর গোটা পুজোটা বাড়ির বাইরে কাটাতো, নয়তো ঘরের দরজা বন্ধ করে কাটাতো, সে এখানে এসেছে। তোর জেঠিমা কোনো ফাংশনে আসতো না রে। আমার মনে হচ্ছিল তথা আমাদের এখানে আছে রে। হ্যাঁ রে, আমি ওকে অনুভব করতে পারছিলাম রে। সেটা পাচ্ছিলাম মা শুধু তোর জন্য। হ্যাঁ মা, শুধু তোর জন্য। না তোর এই ছোট মেয়েটা আমাদের সকলে আদরের বউ মাঝে আমাদের কি আনন্দ দিল। বড় আনন্দ দিলি রে মা, বড় আনন্দ দিলি। পিয়ারলাদাই তো বললো ওদের পুজোর গাওয়া গান ভিডিও করা আছে, তাই তো আমি পিয়ারলাদাকে বললাম গানটা চালাতে। মেয়েটা কিছু কিছু কাজ এত অন্তর থেকে করে যে ওর দোষগুলো ক্ষমা করে দেওয়া ছাড়া আর উপায় থাকে না। কে বলবে এই মেয়ে শালিনীর ঘরে সাপ রেখেছিল? বুঝতে পারি না মাঝে মাঝে বাড়ির পরিস্থিতিগুলো। এই পুজোটা সত্যি কোনোদিনও ভুলতে পারবো না, আর সেটা ফুলকি দাসের জন্যই। এটা তো অস্বীকার করতে পারবো না। ভাগ্যিস ওকে ফিরিয়ে আনলাম, পরিবেশটাই বদলে দিল মেয়েটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাঙা বউ যখন বিয়ে হয়ে প্রথম এ বাড়িতে এলো, ওকে দেখি না আমার নিজের কথা মনে হতো। আমি যখন বিয়ে হয়ে বাড়িতে এলুম, আমারও তো রূপ ছিল না, কিছু ছিল না। না না, ও তো তবু কত গুণ আছে, আমার তাও ছিল না। বড় মা, এসব কি বলছেন বলুন তো আপনি? না না, বলতে দে, যা সত্যি আমি তো তাই বলছি। কি ছিল আমার? কিচ্ছুটি ছিল না। শিলবাড়ি বউ হওয়ার কোনো যোগ্যতা ছিল না, ছিল শুধু আমার বাপের অনেক টাকা। আমার কর্তামশাই বাবার যখন ব্যবসায় ভরাডুবি হওয়ার জোগাড়, তখন আমার
আমার বাবার সঙ্গে কথা বলে আমার বিয়ে ঠিক হয়েছিল এই বাড়িতে। পণ হিসেবে আমার বাবা দিয়েছিলেন কাঁড়ি কাঁড়ি টাকা, আর সেই টাকা এ বাড়ির দেনা মুক্তি হয়েছিল। আমি দেখতে ভালো নই না, তাই যৌতুক হিসেবে অনেক অনেক টাকা দিলেন বাবা। আমি তো তোমার শাশুড়ি দেওয়া গয়নাটা মন করে তোমাকে দিতে পারিনি, কিন্তু বউ ভাতের দিনে যখন এরা তোমাকে ওরকম কুৎসিত করে সাজাচ্ছিল, সাজিয়ে তোমাকে নিয়ে হাসাহাসি করছিল, তখন আমার বড্ড খারাপ লেগেছিল রাঙা। আমার খুব কষ্ট হয়েছিল। তোমার চোখের জলের মধ্যে দিয়ে আমি নিজেকে দেখতে পেয়েছিলাম। এ তো মেকআপের তলা দিয়ে আসল রূপ বেরিয়ে আসছে। যখন আমার প্রথম বাচ্চা হবে তখন আমার শাশুড়ির মাঝে কি ভয় পেয়ে গিয়েছিলেন রাঙাবু। হ্যাঁ, ভেবেছিলেন আমার বাচ্চা তো যদি আমার মতোই বেগুন হয়, যদি সিলভারের মতো দেখতে না হয়, আমার চকচকে গায়ের রং যদি না হয়। তাই হলো, অজিত হলো আমার মতো চাপা রং। আমার শাশুড়ি মা ওই জন্য ওকে দেখতে আসেনি জানো। এই কষ্ট যে আমার কি বলবো, জীবনে যাবে না এই কষ্ট। প্রথম সন্তান আমার, শুধু গায়ের রঙের জন্য তাকে নাতি বলে স্বীকার করেননি কোনোদিন। এই কষ্ট আমার কোনোদিন যাবে বলো, যাবে? আর সব থেকে বেশি অভিমান হতো তোমার জেঠুমনির ওপর। নিজের মাকে কোনোদিন কিচ্ছুটি বলতে পারেননি, শুধু যখন পেরেছেন শাড়ি দিয়ে গয়না দিয়ে মন ভরিয়েছেন। আমি ভাবতুম এখন এসব দিয়ে কি হবে, এসব দিয়ে শাড়ি গয়না দিয়ে এখন আমাকে জোর করে রূপসী বানানোর চেষ্টা করে কি হবে তোমার? যখন রূপ দিয়ে সকলে খোঁটা দিয়েছে তখন মুখের উপর কোনো জবাব দিতে পারোনি, আর এখন একবারও বলেনি এই যে শোনো আমার বউটা যেমনই হোক না কেন তাকে অপমান করার অধিকার তোমাদের কারণে, এ কথাটা বলেনি জানো। তোমাকে যত দেখি আমার তত অতীতের কথা ফিরে ফিরে আসে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই আলতাফ সব সময় মালবিকা ফোন করলো না, তখন থেকে মাথা খালি রকের কথাটা ঘুরছে। যেটুকুনি ওই আমি তোমাকে এই কথাটা আগেও জিজ্ঞেস করেছিলাম, আবার জিজ্ঞেস করছি, অ্যাক্সিডেন্টের পর তুমি হাসপাতালে গিয়ে কি দেখেছিলে বলো না আমাকে? তুমি কি ভাইয়ের কোনো জিনিসপত্র পেয়েছিলে? মায়ের ওই চুড়ি গয়না ওই সমস্ত বাদ দিয়ে কিছু কি পেয়েছিলে বলো না আমাকে একটু? ভাই ওই সময় কি অবস্থায় ছিল, মানে হাসপাতালে আনার আগে পরে কি হচ্ছিল আমাকে একটু বলো না যেটা প্লিজ, আমাকে প্লিজ একটু বলো প্লিজ। নন্দার তবু ওই চুড়ি কটা পাওয়া গিয়েছিল, কিন্তু লবের কোনো চিহ্নই পাওয়া যায়নি। বাচ্চাটার মাথা থেকে পা সব ছিন্ন ভিন্ন। যেটা মনে আমি জানি এই কথাগুলো বলতে তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই কথাগুলো না আমার খুব জানার খুব প্রয়োজন। আমাকে একটু বলবে, একটু ভাইয়ের ব্যাপারে আমায় বলো না প্লিজ। মা বাবা ভাইয়ের কোনো জিনিস, কোনো স্মৃতি কিছু কি অবশিষ্ট আছে? ওই গাড়িতে কিছু পাওয়া গেছিল বা বাবার সাথে কি কিছু আমাকে বলো না, আমি জানতে চাইছি একটু প্লিজ বলো না। কয়েকটা সুটকেস পাওয়া গিয়েছিল ওই গাড়িতে, যেগুলো নিয়ে তোমরা বেরিয়েছিলে। যেটা মনে ওগুলো কোথায় আছে বলো না আমাকে একটু। কোথায় এতদিন খুব সম্ভবত চিলেকোঠায়। চিলেকোঠায়? যেটা মনে আমি বলছি যে চিলেকোঠার চাবিটা কি আমি একটু এত কিন্তু করো না কোষ, আমি দিচ্ছি তোমার চাবি না। ভাইয়ের কথা ভেবে ভেবে কুশবাবুর চোখ মুখগুলো পুরো বসে গেছে। ও কুশবাবু শোনো না, ভাবছিলাম কি ওই পাড়ার ঠাকুরটা একটু দেখে আসি, মাকে একটু প্রণাম করে আসবো।
আর মায়ের কাছে একটা জিনিস চেয়েও আসবো। ছোটবেলার স্মৃতি বড্ড আবছা হয়ে এসেছে বাকি। হ্যাঁ, এই সপ্তমীর সন্ধ্যেবেলা আমি, মা, বাবা, ভাই সবাই একসঙ্গে না ওই হাত ধরে বেরোতাম জানো ভিড়ে। বাবা আর মা আমাদের দুজনে হাতটা ধরে থাকতো যেন আমরা ভিড়ে হারিয়ে না যাই। কি লাভ হলো বলো তো পাখি? আমার আমার ভাই তো সেই হারিয়ে গেল, তাই না? এভাবে বলো না কুশবাবু, আমি তোমায় বলছি শোনো, একটু একটু বাইরে চলো, দেখবে মনটা ভালো লাগবে। পাখি আজকের দিনটা আমার ভাইকে একটু খুঁজতে দাও পাখি। যদি আবার কোনো সপ্তমীতে আমি আমার ভাইয়ের হাত ধরে ঘুরতে যেতে পারি, আমার ভাইকে একটু খুঁজতে দাও প্লিজ। মায়ের কাছে তো সেইটাই চাইতাম কুশবাবু, তোমার ভাইকে যেন উনি আমাদের কাছে এনে দেন। কিন্তু তোমাকে তো এটা বলতেও পারছি না, বলে ফেললে তো শুনেছি প্রার্থনা আর পূরণ হয় না। কোথায় খুঁজবে? চিলে কোথায় পাখি? আমিও যাই কুশবাবু। না না, আমি যাব না। কুশবাবু নিজের সঙ্গে নিজে বোঝাপড়া করে নিক। এই লড়াইটা তো ওর একার। আমার স্থির বিশ্বাস লব আছে, লবের কিচ্ছু হয়নি, লবকে ঠিক খুঁজে পাওয়া যাবে, লব আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার তো মনে হয় এই বরাহ খুবই হিংস্র। নারায়ণ নারায়ণ, মা এ কেমন লীলা? এই তো সেই বরাহ যে ভীল রূপে আমার প্রভুর উপর আক্রমণ করেছিল। হ্যাঁ দেবর্ষি, এই সেই ভীল রূপী বরাহ যাকে নর অভিশাপ দিয়েছিল, আর নারায়ণ তার উপর দয়া করে তাকে তার মুক্তির উপায় বলেছেন, যে তাকে উদ্ধার নর অবতার অর্জুনই করতে পারবে। এমন মনে হচ্ছে মা যে এই ভীল রূপী বরাহের দ্বারাই কোনো বড় লীলার সূত্রপাত হতে চলেছে। দেবর্ষি, সে তো নারায়ণের পরম অবতার শ্রীকৃষ্ণই জানে। আমি বুঝে গেছি মা, আমি বুঝে গেছি। নারায়ণ নারায়ণ। বরাহ এমন হুঙ্কার তখনই দেয় যখন সে কারোর ওপর আক্রমণ করতে চায়। আচ্ছা, তাহলে এই ব্যাপার। কানাই, তুই এখানেই দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি আর ওই বরাহের সব হিংসা বিনাশ করে আসছি। বরাহ! দাদা, দাদা, আরে দাঁড়াও দাদা, দাঁড়াও। এ তো কোনো ভয়ঙ্কর বরাহেশ্বর, কিন্তু হিড়িম্বা থাকতে তোমাদের কারোর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। হিড়িম্বা হয়তো ভয়ঙ্কর, কিন্তু আমরাও তো রাজকুমার, আমাদেরও শিকার করতে ভালোই লাগবে, তাই না অর্জুন? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। তাহলে যাওয়া যাক। কিন্তু কোথায়? বরাহকে শিকার করতে। কিন্তু এই বনে তোমাদের রক্ষা করা আমার দায়িত্ব, আমি কি করব? হিড়িম্বা, তুমি যুধিষ্ঠির দাদা আর নকুল সহদেবকে রক্ষা করো, আমরা দেখছি ওই বরাহকে। তোমরা এসো আমার সঙ্গে।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।